পার্ট কয়টা? একটা হচ্ছে রাইট পার্ট আর একটা লেফট পার্ট। একটা হচ্ছে যে আপার পার্ট আর একটা কি লোয়ার পার্ট। তাহলে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং এই চেম্বারগুলো কি করছে? মাঝখানে একটা মার্জিন করে দুটোকে আলাদা করছে, আবার এই যে এই উপর নিচকেও কিন্তু আলাদা করছে কি মাঝখানের অংশ, তাই না? তাহলে লেফট অ্যাট্রিয়ামের রক্তটা কি দিল? সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা। তাহলে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা কি করছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে এসে কার কাছে জমা দিল? রাইট অ্যাট্রিয়ামের কাছে। রাইট অ্যাট্রিয়াম যেই রক্তটা পেয়ে গেল তখনই কি হলো? ট্রাইকাসপিড ভালভ। আমরা কি বলি সেটাকে? ত্রিকপাটিকা। মানে যে দরজা কি করছে? একই সাথে তিনটা কাজ করছে, তাকে আমরা কি বলি? ত্রিকপাটিকা। আর অপর পার্টে আমরা কি জেনেছি? বাইকাসপিড ভালভ, যে একই সাথে দুইটা কাজ করতে পারে, তাকে আমরা কি বলছি? বাইকাসপিড ভালভ। বাংলাটা হচ্ছে কি? দ্বিকপাটিকা। তাহলে দেখেন রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসার সাথে সাথে সে কি করলো? ট্রাইকাসপিড ভালভ গেল, এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যে জমা হলো কার কাছে? রাইট ভেন্ট্রিকলের কাছে। যখন রাইট ভেন্ট্রিকলের কাছে রক্তটা দিয়ে দিল তখন কিন্তু আবার সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভার সাথে সাথে রক্তটা নিয়ে এসে আবার রাইট অ্যাট্রিয়ামের কাছে জমা দিচ্ছে। মানে কোনো চেম্বারের ফাঁকা থাকার কোনো সুযোগ নেই। আমাদের শরীরে হার্ট মাসেল এমন একটা মাসেল যেটা 24 আওয়ার কাজ করে যাচ্ছে। 1 সেকেন্ড হার্টের কোনো স্বস্তি নেই। আপনি যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে হার্টের ফাংশন শুরু হয়ে গিয়েছে। তখন থেকে না, যখন বাচ্চা মায়ের পেটের মধ্যে যখন ম্যাচিউর হয় সেখান থেকে কিন্তু হার্টের কার্যক্রম শুরু হয়ে যায়। বুঝতে পেরেছি বিষয়টা? তাহলে রাইট অ্যাট্রিয়ামে রক্তটা জমা হয় কি? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাড। রক্তটা সে কি করছে? ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে দিয়ে দিচ্ছে। রাইট ভেন্ট্রিকল রক্তটা পাওয়ার সাথে সাথে কি করলো? সে পালমোনারি আর্টারির মাধ্যমে রক্তটা নিয়ে কার কাছে নিয়ে গেল? লাংসের কাছে নিয়ে গেল। লাংস রক্তটা গ্রহণ করার সাথে সাথে সে কি করলো? পালমোনারি ক্যাপিলারিতে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো। গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলতে আমরা কি বুঝি? যেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের কি হয়? আদান এবং প্রদান ঘটে। সে কার্বন ডাই অক্সাইডকে রিসিভ করছে এবং অক্সিজেনকে সে কি করছে? হার্টের কাছে আবার জমা দিচ্ছে। কার মাধ্যমে জমা দিল? পালমোনারি ভেইনের কাছে জমা দিল। পালমোনারি ভেইন সেই অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে এসে কার কাছে দিল? আবার লেফট অ্যাট্রিয়ামের কাছে জমা দিল। লেফট অ্যাট্রিয়ামের কাছে যখন জমা দিল তখন সাথে সাথে কি হলো? বাইকাসপিড ভালভটা খুলে গেল। বাইকাসপিড ভালভ খুলে যাওয়ার সাথে সাথে এই অক্সিজেনেটেড ব্লাডটা গেল কার কাছে? লেফট ভেন্ট্রিকলের কাছে। লেফট ভেন্ট্রিকল রক্তটা পাওয়ার সাথে সাথে করলো পালমোনারি অ্যাওয়ার্টা। লাস্টটা কিন্তু এখনো বলি নাই। লেফট ভেন্ট্রিকল রক্তটা যখনই পেয়ে গেল তখন এই অ্যাওয়ার্টার মাধ্যমে সে কি করলো? রক্তটা শরীরের বিভিন্ন জায়গায় সে পৌঁছিয়ে মাধ্যমে অ্যাওয়ার্টার মাধ্যমে সে অক্সিজেনেটেড ব্লাডটাকে সংগ্রহ করে শরীরের যেখানে যেখানে রক্তের প্রয়োজন সেখানে সেখানে সে কি করবে? পৌঁছে দিবে। কিসের মাধ্যমে পৌঁছে দিবে? আর্টারির মাধ্যমে পৌঁছে দিবে। লাস্ট লাইনে কি যাবে? আর্টারিওল, মানে যেটাকে আমরা কি বলি? ক্ষুদ্র ধমনী। ক্ষুদ্র ধমনী বলে থাকি আমরা এটাকে, তাই না? আর্টারিওল আমরা পড়েছি না আর্টারির ক্ষেত্রে? লার্জ আর্টারি, মিডিয়াম আর্টারি এবং স্মল আর্টারি। স্মল আর্টারিকে আমরা কি বলা হচ্ছে? আর্টারিয়াল ক্যাপিলারি। ক্যাপিলারি আরেকটা নেম কি? আর্টারিওল। ওল মানে হচ্ছে ভ্যানিওল মানে সূক্ষ্ম ভেইন, আর আর্টারিওল মানে সূক্ষ্ম। ঠিক আছে? ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা আজকে শুরু করলাম কোথা থেকে? কার্ডিওভাস্কুলার সিস্টেম জানলাম। এখানে দুটো ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ডের মাধ্যমে কার্ডিয়াক এবং ভ্যাসেলসের যে সম্পৃক্ততা, মানে এটাকে আমরা কি বলি? হৃদপিণ্ডে রক্ত সংবহন তন্ত্র, মানে কিভাবে রক্তটা সঞ্চালিত হয়, বডির ভিতরে ব্লাডটা সার্কুলেশন হয় কিভাবে। তাহলে দেখেন আমরা এখানে কয়টা চেম্বারের নাম শিখলাম? 4টা চেম্বার, 2টা ভেনা ক্যাভা, 2টা ভালভ, তারপরে একটা অ্যাওয়ার্ড। এগুলো তো, তাই না? হার্টের এইগুলো হচ্ছে হার্টের আলাদা আলাদা সেকশন। ঠিক আছে? এখন আমরা নেক্সট ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে কিভাবে এই হার্টটা কি হয় রিল্যাক্সড হচ্ছে এবং কন্ট্রাস্ট হচ্ছে। দেখেন হার্ট যখন সংকুচিত হয়, হার্টের কিন্তু পার্ট বাই পার্ট সংকুচিত হয়। যখন সংকুচিত হয় একবার, যখন নিচে সংকুচিত হয়, সাপোজ যখন নিচে চাপটা লাগে তখন কি রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলে কি হচ্ছে? প্রেসারটা পড়ছে, তাই না? তখন নিচের অংশ কি হয়? সংকুচিত হয়ে যায় এবং উপরের পার্টটা তখন কিন্তু প্রসারিত হয়ে যায়, তাই না? আবার যখন উপরের পার্টটা সংকুচিত হয় তখন কি হবে? নিচের পার্টটা প্রসারিত হবে। এই যে ভালভ যে দুটো আছে আমাদের, যখন উপরের পার্ট কি হয়? সংকুচিত হয়, তখন এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ কি হয়? একই সাথে খুলে যায়। রাইট অ্যাট্রিয়াম থেকে রক্তটা চলে আসে রাইট ভেন্ট্রিকলে, আর লেফট অ্যাট্রিয়াম থেকে রক্তটা চলে আসে কার কাছে? লেফট ভেন্ট্রিকলে। যখন নিচে যখন প্রেসার দেওয়া হয়
মানে হার্ট মাসেল যে রিল্যাক্সড এবং কন্ট্রাক্ট হচ্ছে, মানে একবার সংকোচন হচ্ছে আরেকবার কি হচ্ছে প্রসারণ হচ্ছে, একবার সিস্টোল হচ্ছে আরেকবার কি হচ্ছে ডায়াস্টোল হচ্ছে। যখন নিচেরটা যখন সংকুচিত হয় তখন কি হয়, তখন রক্তটা চলে যায় রাইট ভেন্ট্রিকল দিয়ে চলে যায় লাংসের কাছে, আর লেফট ভেন্ট্রিকল দিয়ে অ্যাওর্টার মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় রক্তটা পৌঁছিয়ে যায়। তাহলে দেখেন একই সাথে কাজ করছে না, যে হার্টবিটটা যে আমাদের হয়, হার্টবিটটা হয় 1 সেকেন্ডে কি হয়, 1 সেকেন্ডে এই রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল সংকুচিত হয়, আর রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম প্রসারিত, আবার ওইটা সংকুচিত হচ্ছে, এটা কি হচ্ছে প্রসারিত হচ্ছে। একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে কি হয়, একটা বিট। আমাদের যে রেডিয়াল আর্টারি আমাদের হার্ট বিট হয়, একটা বিট মানে কি, হার্ট একবার সংকুচিত হবে আরেকবার কি হবে প্রসারিত, একবার সংকুচিত একবার প্রসারিত। বুঝতে পেরেছি বিষয়টা? ক্লিয়ার? জি। এনি কোশ্চেন ফর অল? কোনো কোশ্চেন আছে আপনাদের আজকে যতটুকু পড়িয়েছি এর মধ্যে? একবার চিন্তা করে, আমি মিশলাম না, আপনারা জিজ্ঞেস করার পরে বিষয় কোথাও বোঝার কিছু আছে কিনা। স্যার এখানে আর্টারি হচ্ছে অক্সিজেনের ব্লাড ক্যারি করে, রাইট, ক্যারি করে বডির অর্গানে পৌঁছে দেয়। ভেন হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এটা হচ্ছে রক্ত নিয়ে এসে হার্টের কাছে জমা হয়। এক্সেপ্ট পালমোনারি আর্টারি এবং এক্সেপ্ট পালমোনারি ভেইন, যেখানে আর্টারি নাম হওয়া সত্ত্বেও সে কি করছে, সে অক্সিজেনেটেড ব্লাড কি করছে, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসের কাছে যে জমা দিচ্ছে। আর এক্সেপ্ট পালমোনারি ভেইন, যে ভেইন নাম হওয়া সত্ত্বেও সে কি করছে, সে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে এসে হার্টের কাছে জমা করছে। এই দুটো জিনিস শুধু মনে রাখবেন, এক্সেপ্ট পালমোনারি আর্টারি এবং এক্সেপ্ট পালমোনারি ভেইন। ক্যাপিলারি হচ্ছে অক্সিজেনেটেড কৈশিক নালিকা, ক্যাপিলারি হচ্ছে কৈশিক নালিকা মানে সূক্ষ্ম নালিকা, যেটা ভেইনের ক্ষেত্রেও ক্যাপিলারি আছে, আবার আর্টারির ক্ষেত্রেও ক্যাপিলারি আছে। যেটা ভেইনের ক্ষেত্রে হচ্ছে ভেনিউল, একদম সূক্ষ্ম ধমনী শিরা, সরি, আর আর্টারির ক্ষেত্রে একদম সূক্ষ্ম ধমনী, মানে যেটা শেষ প্রান্ত পর্যন্ত রক্তকে পৌঁছে দেয় এবং বডির শেষ প্রান্ত থেকে রক্তটাকে নিয়ে এসে হার্টের কাছে জমা দেয়। রাইট, দুটোই, হ্যাঁ দুটোই ক্যাপিলারি, ক্যাপিলারি ভেনিউল এবং ক্যাপিলারি আর্টারিওল, মানে দুটোই কি রক্তনালিকার একদম সূক্ষ্ম যেটা। এবার আমাদের যে এই সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা থেকে ব্লাড আসছে, এটা রোডে ফেলছে, এটা আপনার আসছে আপনার রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম থেকে ওই ভেন্ট্রিকুলার চলে যাচ্ছে, এইখান থেকে চলে যাচ্ছে আপনার সরাসরি পালমোনারি কার মাধ্যমে, আর্টারির মাধ্যমে যাচ্ছে কার কাছে, লাংসে চলে যাচ্ছে। রাইট, লাংসে গিয়ে ওইখান থেকে আপনার এই চেঞ্জ ক্যাপিলারি রাইট, দিস পালমোনারি ক্যাপিলারিতে গ্যাসিয়াস হয়ে অক্সিজেন রিলেটেড ব্লাড এটা আপনার নিয়ে এসে লেফট অ্যাট্রিয়ামে, রাইট ফাইন, লেফট অ্যাট্রিয়ামে এসে জমা দিচ্ছে। হ্যাঁ, লেফট অ্যাট্রিয়াম সাথে সাথে কি করেছে বলেন, ওইটা থেকে আপনার লেফট ভেন্ট্রিকল লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে সে বাইকাস্পিড ভালভ খুলে যাচ্ছে, আর রক্তটা যে জমা হচ্ছে কার কাছে, লেফট ভেন্ট্রিকলের কাছে। লেফট ভেন্ট্রিকলে আপনার লেফট ভেন্ট্রিকলে কি হলো, অ্যাওয়ার্টার মাধ্যমে শরীরে কিসের মাধ্যমে, অ্যাওয়ার্টা লিখে দিচ্ছি। পালমোনারি অর্গানটা বলছিলেন, এইটা যদি আমি অতদূর গেলাম মূলত এটার নাম হচ্ছে অ্যাওয়ার্টিক ভালভ। হ্যাঁ, অ্যাওয়ার্টা এটাকে পালমোনারি অ্যাওয়ার্টাও বলা হয়, ঠিক আছে। যেহেতু সে কি করে, সে কিন্তু লাংসের মাধ্যমে কিন্তু রক্তটা শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে। পালমোনারি অ্যাওয়ার্টা লাংসের সহযোগিতা ছাড়া আর্টারিও অসল, ভেইনও অসল, ঠিক আছে। লাংসের সহযোগিতা লাগবেই, অর্গানটা থেকে অক্সিজেনের ব্লাডটা শরীরের বিভিন্ন জায়গায় যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে আর্টারির মাধ্যমে। আর্টারি। ক্লিয়ার? এখন আর কারো কোনো কোশ্চেন আছে? এই যে আপনার সুপিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে আমাদের বডির আপার পার্ট, আপার পার্ট, এটা আপনার অবশ্যই এটা কোথা থেকে এই রক্তটা, এই জিনিসটা কোথা থেকে? আপার পার্ট বলতে ব্রেন থেকে, বডি থেকে, মাসেল থেকে, পেছন থেকে, একদম আম্বিলিকাল লাইন যেটা আমাদের আছে, নেভাল পয়েন্ট। হ্যাঁ, নেভাল পয়েন্টের উপরেরটাকে আমরা সুপিরিয়র ভেনা কাভা বলছি এবং নিচেরটাকে বলতেছি ইনফিরিয়র। ইনফিরিয়র হচ্ছে আপনার ফিমার আছে, মাসেল আছে, ঠিক আছে। শেষ, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আর আরেকটা হলো
সেটা হচ্ছে আমাদের যে সুপিরিয়র ভেনাকুলা এবং ইনফিরিয়র ভেনাকুলা ওটা হচ্ছে যত ভেইন ব্লাড ডিওক্সিজেনেট ব্লাড Right. কি করতেছে সব এক জায়গায় করে আনতে এক জায়গায় যে আইডিয়া টিমের কাছে এসে জমা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। হ্যাঁ, ভালো থাকবেন। মিশে দিলাম। ঠিক আছে। ঠিক আছে, ভালো Thank you. থাকবেন। Thank you. কেমন আছেন আপনারা? এই তো ভালো, ভালো আছেন? এটা কি নতুন ব্যাচ? জি। কবে থেকে স্টার্ট হচ্ছে? 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে না? এখন কি ক্লাস? রুটিন আছে আপনাদের কাছে? না না এগুলো রুটিন নাই স্যার আমাদের। ওই ছবিগুলো আছে তো, আচ্ছা বোর্ডে লেখা আছে ওইগুলো। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের ফার্মাকোলজির পরে কি ক্লাস আছে? ফার্মাকোলজি শুরু হয়েছে? ফার্মাকোলজি জি, ওটা আলোচনা করেছিলাম ঠিক আছে সপ্তাহে। কি হয়েছে, কতটুকু হয়েছে ফার্মাকোলজি? ফার্মাকোলজিস্ট আপনারা ড্রাগ সম্বন্ধে ড্রাগ এবং মেডিসিন সম্পর্কে এইটুকু পর্যন্ত নাকি? জি। আচ্ছা, তো বলেন ফার্মাকোলজির সংজ্ঞা কি তাহলে? এটা পড়ানো হয়েছে, বলেন। বিজ্ঞানের শাখায় যে ড্রাগ এবং সেই ধন্যবাদ। মেডিসিন এবং যাবতীয় সবাই যেটা বলছেন। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় আমরা ড্রাগ এবং মেডিসিন নিয়ে আলোচনা করা হয় তাকে তাকে ফার্মাকোলজি বলা হয়। আচ্ছা, ফার্মাকোলজি কেন আমরা ফার্মাকোলজি পড়ব? প্রয়োজনীয়তা? এটা ড্রাগ এবং আপনার, মেডিসিন সম্বন্ধে জানার জন্য আমাদের এটা যে মেইন গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসার জন্য ফার্মাকোলজির গুরুত্ব আছে। আচ্ছা, তো হচ্ছে যে তাহলে ড্রাগ আর মেডিসিন যে করতেছে, ড্রাগ কি জিনিস আর মেডিসিন কি জিনিস? ড্রাগের ড্রাগের কোনো মাত্রা মাত্রা থাকে না, এবং কিন্তু মেডিসিনের মেডিসিনের মাত্রা মাত্রা আছে। থাকে। সকল ড্রাগই মেডিসিন, কিন্তু সকল মেডিসিনের ড্রাগ মেডিসিন না। তাহলে মনে করেন একটা রাস্তার ছেলে, হ্যাঁ, প্যাথেড্রিন নিয়ে ধরা পড়লো, ঠিক আছে, সে ইনজেকশন দিচ্ছিল প্যাথেড্রিন নিয়ে ধরা পড়লো, সেটা আমাদের জন্য ড্রাগ নাকি মেডিসিন? বলেন তো। এটা ড্রাগ। কেন এটা ড্রাগ? কারণ এটার কোনো মাত্রা নেই। মাত্রা নাই। এটা ড্রাগ। আচ্ছা, আর হচ্ছে যে মেডিসিন কোনটা হবে? একটা একই জিনিস কখন ড্রাগ হবে আর কখন মেডিসিন হবে? যখন তার একটা ধীরে ধীরে আমরা নির্দিষ্ট একটা মাত্রা থাকে নির্দিষ্ট যখন। একটা মাত্রা থাকবে তখন ড্রাগের নির্দিষ্ট মাত্রা থাকে তাকে মেডিসিন। মনে করেন যে অ্যামপ্রক্সল কাশির সিরাপ, ঠিক আছে, এটা কখন ড্রাগ হবে আর কখন মেডিসিন হবে? যখন ড্রাগের মাত্রা বসানো হবে না আর যখন যেমন যখন 100 মিলি বা হবে তখন এটা মেডিসিন আমাদের হিউম্যান বডি, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে যে ড্রাগ এবং মেডিসিন মোটামুটি ক্লিয়ার আপনাদের, হ্যাঁ। এবার হচ্ছে যে আমাদের হিউম্যান বডিকে কয়টা অংশে ভাগ করা হয়েছে? এটা অ্যানাটমি, যা বলতেছে এখন অ্যানাটমি। হেড এন্ড নেক। হিউম্যান বডি, ঠিক আছে, হিউম্যান বডিকে ভাগ করছি আমরা। হিউম্যান বডিকে ভাগ করলে আমরা কি পাবো? অর্গান পাবো না সিস্টেম পাবো? অর্গান সিস্টেম আপনাদের অ্যানাটমি পড়ানো হয়েছে? হ্যাঁ, অ্যানাটমি কতটুকু হয়েছে দেখি একটু। অ্যানাটমি হচ্ছে আপনার ইয়া পর্যন্ত। রেসপিরেটরি সিস্টেমে গিয়ে শেষ করছিল। আচ্ছা, এখন আমাকে বলেন হিউম্যান বডি, ঠিক আছে, হিউম্যান বডিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? আমরা কি পাবো? সিস্টেম পাবো। সিস্টেম সেই বন্ধ রাখেন, এই সিস্টেমকে ভাঙলে আমরা কি পাবো? অর্গান পাবো। অর্গানকে ভাঙলে আমরা কি পাবো? অর্গানকে ভাঙলে আমরা টিস্যু পাবো। টিস্যুকে ভাঙলে আমরা কি পাবো? কে বলতেছে? ইমিউন সেল পাবো। আপনি বলেন তো
আপনি লাস্ট ক্লাসে মানে করছিলেন? আমার ক্লাস না, লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলেন? আচ্ছা, তাহলে আমরা সিস্টেমকে ভাঙলে কি পাবো? সিস্টেমকে ভাঙলে আমরা পাবো হচ্ছে উপাদান পাবো। আর সেলকে ভাঙলে কি পাবো? সেলকে ভাঙলে তো মলিকুল, সেল বলতে কয়েকটা মলিকুল দিয়ে একটা সেল হয়। তাহলে সেল দিয়ে কি গঠিত হয়? সেল দিয়ে আমাদের বিভিন্ন ধরনের অর্গানগুলো টিস্যু গঠিত হয়। টিস্যু দিয়ে কি গঠিত হয়? অর্গান দিয়ে একটা সিস্টেম আছে। সিস্টেম আর থেকে কয়েকটা সিস্টেম থেকে একটা ফাংশন চলে। যেমন আমরা যদি বলি হার্ট একটা সিস্টেম থেকে ব্লাড হার্ট কোন সিস্টেম আপনার কথা? হার্ট বলতে হচ্ছে হ্যাঁ, বা আপনার অনেক আপডেট ভালো। কারণ এই পর্যন্ত এখানে প্রায় 2 বছর ধরে ক্লাস হচ্ছে, কারো মানে এতটা আপডেট ছিল না, মানে আপনারা যতটা আপডেট আছেন, ঠিক আছে? মোটামুটি ভালো লাগছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে আমি আপনাদের যেহেতু শেষ, আপনাদের হচ্ছে যে ফার্স্ট যে ড্রাগটা, কোন ড্রাগ আছে এখানে? ফার্মাকোলজি। আমি হচ্ছে এখানে ফার্মাকোলজি পড়াই, ঠিক আছে? আমার পরিচয়টা পরে দিব না, আগে একটু পড়াই ফেলি তারপরে। হ্যাঁ, আচ্ছা, অ্যান্টি আলসার ড্রাগ, ঠিক আছে? আপনাদের যেহেতু ফার্স্ট, হ্যাঁ এটা পড়ানো হয়েছে? জি স্যার, এটা হয়েছে। কোন পর্যন্ত হয়েছে বলেন? এটা কতটুকু পড়ানো হয়েছে? অ্যান্টি আলসার পড়ানো হয়েছে, ঠিক আছে? জাস্ট এই গ্রুপটা সম্পর্কে মানে গ্রুপটা সম্পর্কে আপনার এই আচ্ছা, একটু আস্তে আস্তে একজন এখানে শুধুমাত্র এই অমিপ্রাজল ইনসেন্ট্রাজল নামগুলো পড়ানো হয়েছে, এই আর কিছু পড়ানো হয়েছে এটুকুই। আচ্ছা, তাহলে এখানে কি পড়ানো কিছু আছে? যেহেতু পড়ানো হয়েছে আমি একটু শর্টকাটে ছাড়তেছি। হ্যাঁ, টোটালি আমরা অ্যান্টি আলসার ড্রাগগুলোকে, ঠিক আছে, অ্যান্টি আলসার ড্রাগগুলোকে বেসিক্যালি 3টা গ্রুপে ভাগ করব। 3টা গ্রুপ লিখে এগুলো কিন্তু বইয়ের শিটে নাই। পিপিআই সম্পর্কে পড়ানো হয়েছে? জি জি। পিপিআই মানে কি? আচ্ছা, লিখে নেন। H2 রিসেপ্টর ব্লকার। অ্যান্টি আলসার H2 রিসেপ্টর ব্লকার। অ্যান্টাসিড। অ্যান্টাসিড লিখেন 3 নম্বর। লিখছেন সবাই? পিপিআই এলিভেশন কি? প্রোটন পাম্প ইনহিবিটর। যেখানে একটা জিনিস যাদের নামের শেষে লাস্টে ফ্রাজল দেখবেন তারা হচ্ছে পিপিআই গ্রুপের। যাদের নামের শেষে যেসব ড্রাগের জেনারিক নামের শেষে, জেনারিক আর ব্র্যান্ড নেম জানেন? ব্র্যান্ড নেম কাকে বলে, ব্র্যান্ড নেম কাকে বলে? সবাই দু একজন হাতে থাকাচ্ছে, বাকিজন যেগুলোর নামে সাধারণত বিক্রি হয়। আচ্ছা, কোম্পানির নাম। জেনারিক নাম হচ্ছে সেই ড্রাগটা, যে ড্রাগটা সারা ওয়ার্ল্ডের মধ্যে যে প্রথম আবিষ্কার করছে এবং যে পেটেন্ট করছে সে যে নামটা দিছে সেটা হচ্ছে জেনারিক নাম। সারা ওয়ার্ল্ডের মধ্যে যে ওষুধ ফার্স্ট আবিষ্কার করছে এবং আবিষ্কার করে সে তার নামে যে পেটেন্ট করছে সেটা হচ্ছে আপনার জেনারিক। আর হচ্ছে ব্র্যান্ড নেম মানে হচ্ছে যে ওই প্যাটার্নটা নিয়ে সারা ওয়ার্ল্ডের মধ্যে যে যে নামে বের করছে তার কোম্পানির নামে সেটা হচ্ছে ব্র্যান্ড নেম। প্রোটন পাম্প ইনহিবিটর।
ইনহিবিটর। ক্লিয়ার লিখছেন? জি যাদের নাম আর এস টু রিসেপ্টর যাদের নামের শেষে কি দেখবেন? ট্রাজন দেখবেন। তারা হচ্ছে আমরা কার অন্তর্গত? টিপিআর অন্তর্গত। যাদের নামের শেষে টিডিন দেখবেন, টিডিন। টিডিন তাহলে টিডিন। যাদের নামের শেষে টিডিন দেখবেন তারা হচ্ছে এস টু রিসেপ্টর ব্লকার। ক্লিয়ার? আচ্ছা, আলসার মানে কি? আলসার মানে হচ্ছে ক্ষত। তাহলে এই ক্ষতটা কোথায় হবে? স্টোমাকে। যদি হাতে ক্ষত হয় সেটাকে কি আমরা আলসার বলবো? না হাতে ক্ষত হলে আলসার বলবো। তাহলে ক্ষত হচ্ছে অ্যান্টি আলসার ড্রাগ, তার মানে হচ্ছে ক্ষত হবে। সেই ক্ষতটা কোথায় হবে আমার? খাদ্যনালী, স্টোমাক, পাকস্থলী। আপনি বুঝতেছেন? কোথায় হবে ক্ষতটা? নিউকার সাথে স্টোমাকে ইনার স্টোমাকে, স্টোমাকে ক্ষতটা হবে। আচ্ছা, এই ক্ষতটা কিসের জন্য হচ্ছে? HCl অতিরিক্ত HCl মিশ্রণের কারণে যদি রিসেপ্টর হয় বেশি, আমাদের অতিরিক্ত মাত্রার পাকস্থলী যদি HCl এর মাত্রাটা বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ইনার পার্ট নিউক্লিয়ার সাথে এক ধরনের ক্ষত হয়, সেটাকে আমরা আলসার বলে থাকি। আচ্ছা, এখন হচ্ছে কার জন্য তাহলে আমরা একটা ক্ষতটা তৈরি হচ্ছে? হাইড্রোফোন কার জন্য ক্ষতটা তৈরি হচ্ছে? অ্যাসিডের কারণে অ্যাসিডের কারণে, রাইট? অ্যাসিডের নামটা কি? পড়ানো হয়েছে? পড়াইছে তো, যে নিশ্চয় পড়েছে না? ACL নামটা কি ওষুধের? বলতে হবে তো। ACL নামটা কি? HCl, রাইট? HCl। তাহলে এই HCl টা কি আমাদের শরীরের জন্য উপকার নাকি অপকার? অতিরিক্ত মাত্রার ক্ষতি আছে। এটার উপকারটা কি বলেন তো? HCl আমাদের শরীরের জন্য কি করে? ডাইজেস্টের সাথে হেল্প করে। আচ্ছা, আপনি বলেন তো HCl টা কি করে আমাদের শরীরের জন্য? বুঝতেছেন না? আচ্ছা, এই HCl টা কি আমাদের, HCl জিনিসটা কি? এটা একটা অ্যাসিড, ঠিক আছে? এই অ্যাসিডটা কি কিসের জন্য দায়ী? যে আমাদের স্টোমাকে যে সবাইকে বলতেছে, কি বলতেছে? যে আমাদের পাকস্থলীতে ক্ষত হয়। এই ক্ষতটাকে আমরা কি বলি? আলসার বলি, তাই তো? এটার জন্য তো আমরা ওষুধ খাচ্ছি, অ্যান্টি আলসার ড্রাগ খাচ্ছি। এই ক্ষতটা কিসের জন্য তৈরি হয়? অ্যাসিডের জন্য। অ্যাসিড, রস মিশ্রিত হয়। অ্যাসিড, রস না, অ্যাসিড। অ্যাসিডের জন্য ক্ষতটা তৈরি হচ্ছে। এই অ্যাসিডের নাম হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, এবার এটা হচ্ছে কি আমাদের স্টোমাক। স্টোমাকে কয়টা লেয়ার? চারটে লেয়ার। চারটে লেয়ারের মধ্যে ভিতরের লেয়ারটাকে কি বলে? হ্যাঁ, পরের লেয়ারটাকে, তারপরের লেয়ারটাকে, তারপরের লেয়ারটাকে। আচ্ছা, ভিতরের লেয়ারটা হচ্ছে মিউকাস। আমাদের মেইন এ হচ্ছে ভিতরের লেয়ারটা। ক্লিয়ার? এখন মনে করেন আপনারা খাবার খেলেন, খাবার খাওয়ার পরে পাকস্থলী থেকে আপনার এখানে কি নিঃসৃত হয়? ভালো আছে? ঠিক ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ছিল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, তো হচ্ছে যে এখান থেকে আপনার অ্যাসিডটা নিঃসৃত হয়, রাইট? এখান থেকে অ্যাসিডটা নিঃসৃত হয়। এখন কারা কারা খাওয়া দাওয়া করে আসেন? সকালে নাস্তা কি করে আসেন? কারা কারা নাস্তা করে আসেন? রাতে ডিনার করছেন কয়টায়? রাত 11টায়। সকালে নাস্তা করে আসেন, রাত 11টায় ডিনার করছেন। ঠিক আছে? আচ্ছা, এখন বলে কিছু কার নেই?
পেয়ারে খেয়েছেন। আচ্ছা, তাহলে উনি রাত 11টার সময় ডিনার করছে। এখন সকালবেলা, এখন আপনাদের মনে এটার প্রশ্ন জাগতে পারে না যে এখানে এসিটা যে পড়তেছে এটা কি কতক্ষণ পর পর পড়তেছে, নাকি আমরা যখন খাবো ঠিক তখনই পড়বে? এই এসিডটা কতক্ষণ পর পর নির্গত হয় আমাদের শরীরে? আচ্ছা, যদি মনে করেন এসিডটা তো আমাদের এর জন্য দায়ী নাকি, আমরা কিছু কোশ্চেন করি। আসেন, এই এসিডটা আমাদের পাকস্থলীর কার জন্য দায়ী, কতর জন্য দায়ী? ঠিক আছে, তাহলে এই এসিডটা তৈরি হচ্ছে কোথা থেকে? এবং তাহলে এই এসিডটা আমাদের শরীরের জন্য উপকার না অপকার এটা বলে নাকি? তাহলে অপকার। আচ্ছা, উপকারও আবার অপকারও। কিন্তু যদি যারা বলতেছেন অপকার, তাহলে এই এসিডটা যদি না থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো, তাই তো নাকি? যদি অপকার মানে কি, এটা আমাদের জন্য ভালো না নাকি খারাপ? পরিমাণ। আচ্ছা, যদি এটা পরিমাণের কম হয় তাহলে কি হবে? আপনারা যে খাবার খাচ্ছেন এটাকে কি হজম করতে পারবে সে? আচ্ছা, এই যে HCl এটার ঘনমাত্রা কতটুকু জানেন? HCl কতটা তীব্রতর? একটা এটা টাকা অর্থ, আমাদের বাংলাদেশে অর্থ পরিমাপের একক কি টাকা না? এই অ্যাসিডের পরিমাপের একক হচ্ছে pH, ঠিক আছে? অ্যাসিড কতটা ঘন? pH 7 এর থেকে যত কমবে 1 পর্যন্ত তত এটা তীব্র হবে, তীব্র। বুঝতে পারতেছেন? যত এটা 1 এর দিকে নামবে তত সেটা তীব্র হবে, তীব্র অ্যাসিড হবে, ঠিক আছে? মনে করেন 1 গ্লাস শরবত আছে, 3 চামচ চিনি দিলাম। ওই 1 গ্লাসের মধ্যে যদি আরো 2 গ্লাস পানি ঢালি তাহলে চিনির পরিমাণটা মিষ্টির পরিমাণটা কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। ঠিক সেরকম অ্যাসিড যখন বেশি ঘনমাত্রায় থাকে তখন সেটার ঘনমাত্রা থেকে 1 বা 2, 1 2 থেকে যত উপরের দিকে বাড়বে তত তার কি হবে? ঘনমাত্রাটা কমে যাবে। আচ্ছা, এই অ্যাসিডটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এটা একটু জানতে পারলে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? অ্যাসিড মনে করেন এটা, এখান থেকে হচ্ছে আমাদের pH হচ্ছে 1। এই যে HCl যেটা, এটা আপনার যখন আমরা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ফোর্থ ইয়ার পর্যন্ত অনার্স, সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যখন আমরা ল্যাব করি, এটা প্র্যাকটিক্যাল লাইফের কথা বলতেছি, এই অ্যাসিডটা কতটুকু ঘন এবং কতটা মারাত্মক সেটা একটু বোঝানোর চেষ্টা করি। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যখন আমরা ল্যাব করি তখন আমরা HCl এর pH ঘনমাত্রা 4 এর নিচে আমরা কাজ করতে পারি না, 4 এর উপরে ঘনমাত্রা থাকবে 4, এর নিচে আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করি, ঠিক আছে? একবার একদিন ল্যাবে 4 pH এর ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি, এটা কি হয় যে মানে পারফেকশন করার জন্য মুখ দিয়ে টানতে হয়, মানে একটা নলের মধ্যে থাকে মুখ দিয়ে টানতে হয়, এটাকে বলে টাইট্রেশন, ঠিক আছে? অ্যাসিডটা মুখ দিয়ে টেনে উঠাইতে হয়। একটা ফ্যান কি করলো, মুখ দিয়ে টানতে টানতে সেই অ্যাসিড গেলে ফেলছে, গেলে ফেলার সাথে সাথে তার এইখানে কত সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে? আরেকটা ফ্যান কি করছে, এই পড়ে গেছে, এসে কিছু পড়েছিল, কিছু সাদা পানির মতো, সে হাত দিছে, সাথে সাথে হাতের এই চামড়াটা তার চলে গেছে। এটা হচ্ছে pH ঘনমাত্রা 4 যেটা, 4 যেটা তার এই অবস্থা, ঠিক আছে? এবার আসেন 1, তাহলে 1 কি হবে? যখন আমরা থিসিস করি, ঠিক আছে, মাস্টার্সের যখন থিসিস করি, ফাইনাল থিসিস যেটা সারা ওয়ার্ল্ডের মধ্যে চলে যাবে, ওই থিসিসে আমাদের 1 নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? সো 1 নিয়ে যখন কাজ করছি সেটা হচ্ছে আপনার একটা বক্সের মধ্যে থাকে, মানে একটা বক্সের ভিতরে আপনার এই যে করোনা ভাইরাসের টেস্ট যেরকম করা হয় না, পুরোটা গ্লাসের বক্স, উপরে একটা সাকার থাকে, বাতাসটা টান দিয়ে বাইরে নিয়ে যায়, আর ভিতরে হচ্ছে রাবারের মধ্যে হাত ঢোকানো হয়ে থাকে। এটা যখন আপনার HCl এর যে কন্টেইনারটা আছে, কন্টেইনার যখন মুখটা সরানো হয়েছে তখন এখান থেকে ধোঁয়া বের হয়ে গেছে, মানে এতটাই সে তীব্র pH 1 অথবা 2, মানে মুখে ওঠার সাথে সাথে সে একবারে ধোঁয়া, ঠিক আছে? এবং ওই pH 1 যদি আপনি হাতে নেন, এখানে যদি হাতে ঢালেন তাহলে এই হাতের হাড়টা সব ফুটা হয়ে জিতে পড়ে যাবে, আমাদের ভিতরে থাকে। হ্যাঁ ভিতরে থাকে। আমি জাস্ট ওই উদাহরণটা বলতেছি, 4 নিচে তাতেই আমার কিন্তু হাতের চামড়া একবারে চলে গেছে, ঠিক আছে? আর 1 যদি আপনি নেন এখানে তাহলে আপনি সুন্দর করে এখানে টানবেন, এটা ফুটা হয়ে জিতে পড়তে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে pH 1 থেকে 2, এটা এতটাই মারাত্মক। এবার আসেন আপনার স্টমাকে যদি এত মারাত্মক না হয়, আমরা যখন বিয়ে বাড়িতে যাই ইচ্ছা মতো গরু মাংস খাই না, কয় মিনিটে? 20 মিনিটে
20 মিনিট তো খাইতে হয় নাকি, খাওয়ার টাইম একটা 20 মিনিটের টাইম থাকে। হ্যাঁ যারা বেশি খাবে তারা কি দেখবেন যে একটা গরুর মাংস 2 বার সে আবার দিয়ে গিলে ফেলে। তো তাদের স্টোমাক ধরেন এই পর্যন্ত গরুর মাংসতে ভর্তি, রাইট? কারণ সে গেছে মনে করেন 400 টাকা 500 টাকার একটা বিভিন্ন হয়তো কি প্রশ্ন করতে হবে নাকি, তার মানে তার সে ভাত পোলাও নেয় না, ধরেন পোলাও নিচ্ছে 2 লোক পোলাও আর পুরো মাংস গুলারের লাড়ি ছেড়ে যাচ্ছে। হ্যাঁ মাংসতে ভর্তি, সে কি করতেছে দ্রুত গতিতে, ঠিক আছে? আমি আমার একটা কলিগ অফিসের কলিগ মানে লকডাউনের আগে মানে সে হচ্ছে যে 200 মিলে টোটালি 10টা এর মতো সে খেলতেছে 200 মিলে, এবং পাহাড়ে মানে পাশে হচ্ছে হাড়ের স্তূপ ছিল এতগুলো, ঠিক আছে? আমরা একটু কলিগের বিয়ে আছে, যাই হোক তখন তাদের স্টোমাক কি হয় এই পর্যন্ত কি মাংসতে পরিপূর্ণ হয়ে যায়। এই মাংসটা কি গলাইতে হবে না? কে গলাবে এই মাংসটাতে? এসিড যখন এখানে আসবে তখন আস্তে 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 এগুলোকে গলায় এগুলোকে তখন সে একবারে ক্ষুদ্র মেশে তৈরি করে দিতে বের করবে, ঠিক আছে? তো এসিডের কাজ হচ্ছে এগুলোকে গলানো, রাইট? এবং এসিডের ঘনমাত্রা হচ্ছে এতটা তীব্র। এখন আপনার স্টোমাক ওই যে উনি হচ্ছে সকালে নাস্তা করে আসে, রাইট? এবার আসি আমরা আরেকটা জিনিস হচ্ছে যে এসিড কিন্তু নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর নির্গত হয়, এমন না যে আমরা খাইলাম এখন এসিড পড়বে, তা কিন্তু না। এসিড আপনার এগুলো 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত নির্গত হয়। 4 থেকে 5 ঘন্টা পড়তে থাকে অনবরত কিন্তু পড়তে থাকে, 4 থেকে 5 ঘন্টা অনবরত পড়তে থাকে। আচ্ছা এখন আপনি খাওয়া দাওয়া করছেন 11টার সময়, তারপরে 5-4 ঘন্টার মধ্যে তো খাবার দাবার সব এদিক দিয়ে এদিকে বের হয়ে গেছে মানে এটা ইন্টেস্টাইনে চলে গেছে, স্টোমাকটা কিন্তু আপনি এন্ট্রি অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে 11টা থেকে 5 ঘন্টা বের করেন প্লাস 5 ঘন্টা 4টার দিকে আপনার মোটামুটি খালি হয়ে গেছে এবং এই এসিড আসা শুরু করছে, কিন্তু আস্তে আস্তে এবার এসিড করতেছে, হ্যাঁ? এবং এসিড তখন বেশি পড়ে খাবার টাইমগুলোতে এসিড বেশি পড়ে। যখন মনে করেন বাসায় কোনো একটা ভালো খাবার দাবার হয়েছে মুখ দিয়ে একটু লালা পড়ে না, বা আপনার যখন ওই যে তেঁতুল জাতীয় খাবার যখন বা এ করা হয় তখন একটু দেখবেন যে বেশি একটু ইয়ে লাগে, সেম ওই সময় আপনার যখন খাবারের টাইমগুলো ওগুলোতে এসিডগুলো আরো বেশি করে নিয়ে যেতে হয়, ঠিক আছে? সো এসিডের ঘনমাত্রা কত এখানে 1 অথবা 1-2 মাত্রার ঘনমাত্রা এসিড আপনার কি হচ্ছে এখানে এসে জমে আছে। আপনার অ্যাসিডিটির প্রবলেম আছে নাকি নাই? পেট কি এখন জ্বালাপোড়া করতেছে? প্রবলেম আছে। তার মানে হচ্ছে যে মানে তাহলে আমরা হিস্ট্রি যখন আমরা ডাক্তাররা যখন পেশেন্টের কাছে হিস্ট্রি শুনি তখন কিন্তু আমরা একটু শুনলে বুঝতে পারি যে না কি অবস্থা না অবস্থা, ঠিক আছে? ওনার অবস্থা কিন্তু এখন এখানে স্টোমাক আছে, কি আছে এসিড জমে আছে। আচ্ছা তার মানে এই এসিডের ঘনমাত্রা কত 1 থেকে 2। এই এসিডটা যদি আপনি হাতে থাকতো আপনার হাড় কিন্তু ফুটে যাবে, ঠিক আছে? এসিডটা এখানে আছে, সে কি করতে আসলে আস্তে আস্তে করে আপনার উপরের লেয়ারটার নাম কি আপনাকে বুঝতেছে? উপরের লেয়ারটার নাম কি বলেন তো আপনি? এই স্টোমাকের উপরের ফার্স্ট লেয়ারটার নাম কি? ভিতর থেকে ফার্স্ট লেয়ারটার নাম কি? সবাই বললে আপনি বলতে বলেন না কেন? আর আমার ক্লাস একদিন করবেন, ক্লাস যদি পড়া না পারেন দাঁড়া দেখতে হবে, ঠিক আছে? পড়া যখনই পারবেন না দাঁড়া যাবে। আচ্ছা ফার্স্ট লেয়ারটা হচ্ছে মিউকোসা, সে কি করতেছে এই ফার্স্ট লেয়ার থেকে ক্ষত তৈরি করতেছে। যখনই ফার্স্ট লেয়ারটা ক্ষত তৈরি হবে তার আগে কিন্তু বুঝতে পারবেন না। এর আগে একটা ক্লাস নিয়েছিলাম উনি বুঝতে পারে না যে না খাই আছে বাট পেটে কোনো এরকম প্রবলেম নেই, তার মানে ওনার এটা এখনো ক্ষত তৈরি হয়নি, ঠিক আছে? আসলে কিন্তু যেহেতু একটু জ্বলতেছে বলতেছে তার মানে আস্তে আস্তে কিন্তু একটু ক্ষত তৈরি হয়েছে, ঠিক আছে? তো ক্ষত বলতে হচ্ছে যখন এই লেয়ারটা নাই হয়ে যাবে তখন আপনি ফিল করবেন যে আপনার পেট অনেক মাত্রা জ্বলতেছে। তারপরে মনে করেন এই সেকেন্ড লেয়ারটাও কি হলো এসিড পড়তে পড়তে মনে করেন ফার্স্ট লেয়ারটা ক্ষত ক্ষয় হয়ে গেছে, সেকেন্ড লেয়ারটাও ক্ষয় হয়ে গেছে, থার্ড লেয়ারটাও ক্ষয় হয়ে গেছে, ফোর্থ লেয়ারটাও ক্ষয় হয়ে গেছে, তাহলে 4টা লেয়ারই ক্ষয় হয়ে গেছে, মানে এখানে ফোটা তৈরি হয়ে গেছে, তাই না? তখন ওই মানুষটা কি বাঁচবে না? অনেকে দেখেন না এগুলোতে মারা যায়, তখন কি হয় কিভাবে মারা যায়? আলসার থেকে মারা যায় না? কিভাবে মারা যায় বলুন তো? আলসার থেকে কিভাবে মারা যায়? এই যে এখন বুঝছেন এই যে তার 4টা লেয়ার ফুটা হয়ে গেছে, মানে স্টোমাক ফুটা হয়ে গেছে, তাহলে কি হলো বলুন তো? এই এসিডের ঘনমাত্রা কত ছিল 1 না? এটা আপনার হাড় কি এটাকে নিতে পারতেছিল? হাড় নিতে পারতেছিল না, পাকা ছিল তো নিবেই, এর মধ্যে দেখছেন 4টা লেয়ার আছে, এখন এই লেয়ারগুলো ফুটা হয়ে গেছে, তাহলে কি হয়েছে
বের হয়ে গেছে, এসিডটা বের হয়ে গেছে এখান থেকে। এসিডটা বের হয়ে আপনার আশেপাশের যে অর্গানগুলো ওগুলোকে পুড়ে ফেলছে, শেষ। ঠিক আছে, এভাবে মারা যায়, মানে এটা কিন্তু মারাত্মক। সো এই এসিডটা এসে আপনার এখানে পুড়ে ফেলছে। সো এটাকে এ করার জন্য কি করতে হবে? হয় আপনাকে ওষুধ খেতে হবে, না হয় আপনাকে কি করতে হবে? নিয়মিত খাবার খেতে হবে। এখন যদি আপনি সকালে উঠে পানি খেতেন, নাস্তা করলে তো খুবই ভালো, যদি পানি খেতেন মিনিমাম 2 গ্লাস, তাহলে কি হতো বলেন তো? ধ্বংস হবে না, কিন্তু ওই যে চিনির মধ্যে শরবত 1 গ্লাস শরবতকে 3 গ্লাস দিলেন কি হবে? মিষ্টিটার পরিমাণ কমে যাবে, এটা পরিমাণ কমে যাবে, মানে ঘনমাত্রা কমে যাবে। পরিমাণ তো এটাই থাকে, ঘনমাত্রা কমে যে 4 থেকে 5 হবে, সেটা তখন আপনার স্টমাকের জন্য কম ক্ষতিকর হবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে প্রাইমারি অবস্থা। কাকে বলে? আর সকালে কি খালি পেটে পানি খাওয়াটা ভালো? হ্যাঁ, অনেক ভালো। অনেক ডাক্তার আবার আমি আমি তো দুই গ্লাস পানি আমি খাই। 2 গ্লাস খেয়েছি আছে। সকালে খালি পেটে পানি না খাওয়ার জন্য বলে। না, এটা ভুল ক্ষেত্রে বলে। কোন ক্ষেত্রে বলে? যার হচ্ছে যে মনে করেন দিনে 20 গ্লাসের উপরে পানি খায় তারা মানা করে, কারণ বেশি পানি শরীরের জন্য খারাপ, একটা লিমিটেশন আছে। গ্যাস্ট্রিকের মাত্রাটা বেশি হয়, আমি যদি রেগুলার গ্যাস্ট্রিকের ওষুধটা খেতেই থাকি, এটা কি কোনো সাইড এফেক্ট আছে? এটা লাস্টের দিকে বসে নেবেন, এটা করাই নেই, লাস্টের দিকে আপনি আগে অ্যান্সার দিতে পারবেন না, যেহেতু আপনি একটা আপডেট অনেক কিছু অ্যান্সার দিতে পারতেছেন, আমাকে অনেক কিছু পড়াইতে হচ্ছে না, ঠিক আছে? তো এগুলো জানেন অটোমেটিকলি আপনারা, হ্যাঁ? তাহলে হচ্ছে যে আমার মেইন দায়টা কি? অ্যাসিড। তার মানে এখন আমরা কি করতে হবে? অ্যাসিডটাকে নষ্ট করতে হবে। জি, অ্যাসিডটাকে নষ্ট করতে হবে। আচ্ছা, এখন অ্যাসিডটাকে আমরা নষ্ট করব কিভাবে করব? আসেন একটা গল্প করি। এটা হচ্ছে একটা একটা ফ্যাক্টরি, হ্যাঁ? এটা হচ্ছে খাবারের একটা ফ্যাক্টরি, জাস্ট গল্প, আর কিছু না। হ্যাঁ, এটা একটা খাবারের ফ্যাক্টরি। এই রুমের মধ্যে একটা বড় মেশিন আছে, এখান থেকে 70% খাবার উৎপন্ন হয়, ঠিক আছে? এখান থেকে 15% খাবার উৎপন্ন হয়, এখান থেকে 15% খাবার উৎপন্ন হয়, ঠিক আছে? আর খাবারটা উৎপন্ন হয়, এটা হচ্ছে গেট, ফ্যাক্টরির মেইন গেট। এইটা খাবারটা সারা বাংলাদেশে বলেন অথবা সারা ঢাকা শহরে ছড়ায়। এখন কিছুক্ষণ পরে, মানে কয়েকদিন পরে জানা গেল যে এই খাবারটা খেয়ে যারা মানুষ খাচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছে, ঠিক আছে? জি। তখন এখানে ইনভেস্টিগেশন টিম আসছে, মেজিস্ট্রেট শহরে, এসে দেখছে যে খাবারের সমস্যা, ভেজাল খাবার, ভেজাল খাবার তৈরি করতেছে। তো যখন মেজিস্ট্রেট জানতে পারবে ভেজাল খাবার, তখন সে কি স্টেপ নেবে বলেন তো? একেবারে স্টেপ কি নেবে? পরীক্ষা টরীক্ষা করলো, করে দেখবে যে সে ভেজাল খাবার তৈরি করতেছে, তখন কি করবে সে? প্রথমে কি বন্ধ করে দেবে? না, প্রথমে কি করবে? যে বলতে জরিমানা। আচ্ছা, জরিমানা করলো, তারপরে মানে কোনো দিতে 3 লাখ টাকা দিচ্ছে, সমস্যা কি? আমার মাসে এখানে আসতে 20 লাখ টাকা, সমস্যা নেই, জি জরিমানা দিতে, আবার চালু করছে। তখন এরপরে ম্যাজিস্ট্রেট এসে কি করবে? তাহলে আইনে নিয়ে সে কি করবে? তার বড় যে মেশিনটা সেটা অফ করে দেবে, নাকি? বড় যে মেশিনটা ধরেন এটা অফ করে দেবে, এটা তো সিরিয়াল করে দেবে। তার মানে কি? তার 70% প্রোডাকশন কমে গেল। প্রোডাকশন থাকলে কত পার্সেন্ট? 30%। এটা তো যদি সে সোজা না হয়, ধাক্কায় মারবে, আসে কি করবে? সে কি বাকি দুটো বন্ধ করবে নাকি গেট বন্ধ করে দেবে? কোম্পানি গেট সিরিয়াল করে দেবে না? লাস্টে কি করবে? গেট সিরিয়াল করে দেবে, রাইট? নাকি ইউজ করবে? ফার্স্টে সে জরিমানা করবে, তারপরে দেখতেছে সে মানতেছে না, তখন আসলে এসে সে তার বড় যেটা সেটা বন্ধ করবে, তারপরে তার প্রোডাকশন 70% কমে গেল। লাস্টে এসে সে কি করবে? আপনার কি ঘুম ধরছে? লাস্টে এসে সে এটা বন্ধ করে দেবে, রাইট? এটা বন্ধ করে দিলে কি হবে স্যার? এবার আমাদের স্টমাকের ভিতরে একটা সেল আছে, নাম হচ্ছে প্যারাইটাল সেল, লিখেন। এই এন্টিয়াসেন্ডের একটু ডিটেইলস পড়াচ্ছি, কারণ
আপনারা যেসব পেশেন্ট দেখবেন ম্যাক্সিমাম বাংলাদেশের মধ্যে টোটাল 1000টা জেনারিক ওষুধ বিক্রি হয়। 1000 জেনারিক ওষুধ বিক্রি হয়। এক নম্বরে কোন ওষুধ আছে বাংলাদেশে জানেন? এক নাম্বার আছে হচ্ছে ইসোমেপ্রাজল। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় ইসোমেপ্রাজল এক নাম্বার। দুই নাম্বার হলো অমিপ্রাজল। সেফিক্সিন যে আমরা অ্যান্টিবায়োটিক খাই না, এটা আছে 5 নম্বরে। আর আমরা যে প্যারাসিটামল খাই এটা আছে 8 নম্বরে। মানে বিক্রির দিক দিয়ে তার মানে যে ওষুধ যত বেশি বিক্রি হচ্ছে তার মানে কি ওই পেশেন্টের পরিমাণ বাংলাদেশে বেশি। হ্যাঁ, তার মানে এটা। আর আপনারা যারা দিবেন সবাই তো নিশ্চয়ই ছোটখাটো ফার্মেসি দেবেন অথবা বড় ফার্মেসি দেবেন অথবা গ্রামে যায় ডাক্তারি করবেন, গ্রাম্য ডাক্তার পল্লী চিকিৎসক নাকি এগুলো তো করবেন। আপনাদের কাছে পেশেন্ট কারা বেশি আছে? এইসব এবং এই টাইপের যে ওষুধগুলা অ্যান্টিবায়োটিক বলেন এগুলো একটু ডিটেইলস পড়াবো, বাকিগুলো মোটামুটি যেটা যা আছে আমি পড়াই অথবা যে পড়ায় ওইভাবে পড়াই দেবো। আর এটার জন্য শুনলাম যে যেহেতু অত একটু ডিটেইলস নাই, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আপনারা অ্যান্সার দিতে পারবেন যে কোন ওষুধটা আপনারা দিবেন। কারণ আপনারা যেহেতু ওষুধ দিয়ে পড়তে আসছেন, আপনাদের ক্ষমতা থাকতে হবে যে কোন ওষুধটা আপনাকে আগে দিবেন আর কোনটা পরে দিবেন। ঠিক আছে? ক্যারাক্টারটা দেখতে এরকম, ঠিক আছে? ওকে, প্যারাডক্সেল এর মধ্যে এখানে একটা রিসেপ্টর আছে, এটার নাম হচ্ছে H2 রিসেপ্টর। নাম এখানে এই যে গেটটা, এই গেটটার নাম হচ্ছে প্রোটন পাম্প। প্যারাইটাল, হ্যাঁ প্যারাইটাল। ঠিক আছে। ঠিক আছে, লিখছেন? আচ্ছা, এখানে আরো দুইটা রিসেপ্টর থাকে, ধরেন তিনটা রিসেপ্টর। ঠিক আছে, এই তিনটার জন্য, এই রিসেপ্টরটার জন্য আপনার এখানে 70% ACL তৈরি হয়। ঠিক আছে, এই রিসেপ্টরটার জন্য 70% ACL। এখানে সায়েন্সের কয়জন আছেন? সায়েন্সের কেউ আছেন? আচ্ছা, ভালো। এটার জন্য আপনার 70% ACL টা তৈরি হয়। ঠিক আছে, আর এই বাকি দুটোর জন্য কত? এখানে কত করেছিল? এই সেভ ধরেন 15%। এটা কিন্তু কোনো বই লেখা নাই যে 15% এই দিকে 15% ও দিবে, জাস্ট আপনাদের আইডিয়া দিই। আচ্ছা, এই হচ্ছে কত পার্সেন্ট? 70% প্রোডাকশন করে আপনার এই H2 রিসেপ্টর 70% প্রোডাকশন করে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড। বেসিক্যালি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে না, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে H+ একটা হচ্ছে C-। ঠিক আছে, এই দুটো যুক্ত হয়ে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি হয়। আপনার এই পাকস্থলীর মধ্যে ক্লোরিনটা আছে, अवेलेबल আছে, কারণ আপনার লবণ থেকে ক্লোরিন পাচ্ছেন, সব জায়গা থেকে ক্লোরিন পাচ্ছেন। মেইন দায়ী হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি। হাইড্রোজেন আয়ন তৈরি, ঠিক আছে। এই হাইড্রোজেন আয়ন 70% তৈরি করে। ঠিক আছে, হাইড্রোজেন আয়ন 70% তৈরি করে। তার মানে ভিতরে তো আমার ক্লোরিন আছে, এই হাইড্রোজেন আয়নটা আসলেই তো কি হচ্ছে? ক্লোরিন হয়ে অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, আপনার অ্যাসিড কিন্তু আলাদা কোনো এখানে কলসি নাই বা কোনো কৌটা নাই যে ওর মধ্যে আমার অ্যাসিডটা সঞ্চয় হয়ে আছে। অ্যাসিডটা যেভাবে তৈরি হচ্ছে কেমিক্যালি তৈরি হয়ে যাচ্ছে আমাদের স্টমাকের মধ্যে। ঠিক আছে, ক্লোরিনটা আছে স্টমাকে अवेलेबल, হাইড্রোজেন আয়নটা তৈরি হচ্ছে এই যে এর মাধ্যমে তৈরি হচ্ছে, তৈরি হয়ে রিঅ্যাকশন করে তৈরি হয় আমার এখানে, রাইট? তাহলে HCl এর জন্য 70% দায়ী কে? H2 রিসেপ্টর। বুঝতেছেন? এটুকু বুঝছেন সবাই? বুঝতে কিছু বাকি আছে? এটুকু তো ক্লিয়ার? এই গল্পটা তো বুঝছেন? বাকি আরো দুইটা রিসেপ্টর নাম জানার দরকার নেই, একটা রিসেপ্টরের নাম জানা। ঠিক আছে, H2 রিসেপ্টর, এটার নাম জানা। দুইটা আছে, কোন জায়গায় আছে তিনটা, মানে চারটা রিসেপ্টরের নাম লেখা আছে, কোন বইয়ে তিনটা রিসেপ্টরের নাম লেখা আছে। তো বেসিক হচ্ছে এই একটা রিসেপ্টর, H2 রিসেপ্টর। ক্লিয়ার? হ্যাঁ, তো হচ্ছে যে আপনার
70% দেন। এখন মনে করে একটা পেশেন্ট আসলো, ঠিক আছে, এসে বললো যে তার পেট জ্বলতেছে, তখন তাকে আপনি কোন ওষুধটা দিবেন বলেন তো? কোন ওষুধ না, কোন জিনিসটা ব্লক করবেন? 70%। তাকে আমরা 70% ব্লক করার চেষ্টা করবো না প্রথমে? যদি আমরা এটা 70% ব্লক করতে পারি তাহলে কি হবে? তার অ্যাসিডটা ওইটা 70% কম হবে, 30% তৈরি হবে। কারণ আমার স্টমাকে কি অ্যাসিডের দরকার আছে না? আছে তো? নাই আছে। এইজন্য আমরা প্রথমে কি করব? 70% ব্লক করতে হবে। 70% ব্লক করতে হবে, তখন হচ্ছে যে আপনার কত হবে? 30% এটা আসলে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা। ওই পেশেন্টটা আবার 1 মাস পরে আসবে, এসে বলল যে ওষুধে কাজ করতেছে না। তখন আপনি কি বুঝলেন যে আমি তাকে এইচ রিসেপ্টর ব্লকার দিছিলাম, কাজ করতেছে না। তখন আপনার কি করা উচিত সেক্ষেত্রে? সেক্ষেত্রে কি এখন কি আপনি আলাদা আলাদা করে এগুলো বন্ধ করবেন নাকি একবার মেইন গেটটাই বন্ধ করে দেবেন? এটা এখানে মেসেজ কি করছেন? এখানে মেসেজ কি করছেন? মেইন গেট বন্ধ করে সিঙ্গেল করে। হ্যাঁ, সো আমি কি এটাকে যদি সিঙ্গেল করে দেই 4-5 ঘন্টার জন্য, তাহলে এখান থেকে হাইড্রোজেন আয়ন বের হতে পারবে? না। পারবে? হাইড্রোজেন বের না হতে পারলে কি অ্যাসিড তৈরি হবে? না। তো এখান থেকে সে কি হবে? বের হতে পারবে না। পারবে? পারবে না। যার ফলে আমার কি হচ্ছে? অ্যাসিডটা তৈরি হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে বন্ধ করা সম্ভব। হ্যাঁ, এটা বন্ধ করা সম্ভব কি না? আচ্ছা, এটা হচ্ছে যে এটাকে নামটা আমরা কি বললাম? প্রোটন পাম্প। প্রোটন পাম্প। তো আমরা ফার্স্টেই বললাম কি গ্রুপ কয়টা গ্রুপে ভাগ করলাম? বেসিক কয়টা গ্রুপে ভাগ করলাম? তিনটা। এক নম্বরের নাম কি দিয়েছিলাম? TPA ফুল এলাবোরেশন কি? এখানে প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর লিখছেন? তার মানে হচ্ছে TPA যেটা সেটা কি করবে? এই যে প্রোটন পাম্প বন্ধ করবে। এই প্রবলেম এবারে ক্লিয়ার? এবারে কানেকশনটা পেয়েছেন? প্রথম একেবারে মেইন গেট। হ্যাঁ, মেইন গেট বন্ধ করবে। রাইট? দুই নম্বরে কি করছিলাম? H2 রিসেপ্টর ব্লকার, রাইট? H2 রিসেপ্টর এখানে কথা বললাম আমরা ওই যে 70%। 70%। H2 রিসেপ্টর ব্লকার কি করবে আমরা? এটা দিয়ে 70%। 70% ব্লক করে দেবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই দুটো ওষুধ যেহেতু বললাম, এই দুটো ওষুধ নিয়ে বলি। এটা পেশেন্ট আসলো, এসে আপনি বলতেছেন, হ্যাঁ, আপনি অ্যান্সার দেবেন। একটা পেশেন্ট আসলে এসে বললো যে আমার খুব পেট জ্বলতেছে, তখন কি করবেন? হ্যাঁ, খুব পেট জ্বলতেছে, বেশি পেট জ্বলতেছে, তখন কি করবেন? তাহলে কোনটা? তাহলে কোন ওষুধ দিব আমরা বলেন? না, কোন গ্রুপের ওষুধ দিব? TPI দিব না H2 রিসেপ্টর দিব? খুব পেট জ্বলতেছে TPI দিব। আচ্ছা, এখন একটা পেশেন্ট বললো যে আমার অল্প অল্প করে পেট জ্বলা শুরু হয়েছে। উনি যখন বলতেছে যে আমার কি অল্প অল্প করে ফিল করতেছে যে পেট জ্বলতেছে, সেই ক্ষেত্রে আমরা কোন ওষুধটা দেব? আপনি বলেন। আপনি বলেন। H2 আপনি? আপনি? TPI দিব না? না, TPA শেষ। না, আমি ওনাকে বলছি TPI দিব না আমরা? কেন? সমস্যাটা তীব্র হলে হ্যাঁ, যখন সমস্যাটা তীব্র হবে তখন আমরা কি দেব? TPI দেব। কিন্তু যখন অল্প অল্প করবে তখন হচ্ছে আমরা এটা ইউজ করব না। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার আসেন তিনে কি ছিল? অ্যান্টাসিড। অ্যান্টাসিড। অ্যান্টাসিড মানে কি? অ্যান্টি অ্যাসিড। মানে কি অ্যাসিডের বিপরীতে কাজ করে। মানে অ্যাসিডের বিপরীত কি জিনিস? কি? খান না? আপনারা একটু পান খান? পান আপনাদের বাসায় বাবারা, মারা, শ্বশুর শাশুড়ি দেখছেন তো বাসায় পান খেতে? পান পাতাটা এমনি চিবায় দেখছেন? কিরকম এটা? আর হচ্ছে যে চুন এমনি কেউ মুখে দিয়ে দেখছেন? আচ্ছা, পান পাতাটা হচ্ছে আমার অ্যাসিড। দেখেন, পান পাতাটা হচ্ছে অ্যাসিড, হ্যাঁ? আর চুন নিচ্ছে, চুন তো খায়, এটা তো সবাই জানে নাকি? চুন হচ্ছে খায়। মানে পানের সাথে চুন দিয়ে যখন চাবাবেন, চাবানোর পরে দেখেন যে আপনার কি হয়, যে আপনার মুখটা লাল না, রসে ভর্তি হয়ে যায় না? আপনার লালা কি এত বেশি? না। তাহলে বাকি বাকি এটা আসতে করতে আমরা কি জানি, আমরা এটা ক্লাস 8 এ পড়ছিলাম না? এখান থেকে সবাই মোটামুটি 8 পাস থাকলে আমার হয়ে যাবে, আমার সায়েন্সে কোনো স্টুডেন্ট লাগবে না। এগুলো এই গল্প বুঝতে থেকে সায়েন্সের স্টুডেন্ট লাগছে? দরকার আছে? 8 পাস হলেই হয়ে যাবে আমার, আর বাকি কিছু লাগবে না। অ্যাসিড আর ক্ষার
রিঅ্যাকশন করে ক্লাস 8 এ আমরা পড়ছিলাম কি তৈরি হয় লবণ লবণ প্লাস পানি লবণ plus পানি। তৈরি হয় পানির সাথে চুন মিশাই খাইলাম খাওয়ার পরে কি হলো দেখা গেল যে আমার লালাই এলো না কিন্তু মুখটা বেশি ভর্তি হয়ে গেছে তার মানে কি এখানে আমার পানি তৈরি হয়েছে হয়েছে জি। আচ্ছা এবার ওর মধ্যে একটু লঙ্কা লঙ্কা একটু স্বাদ লাগে না ওই লঙ্কার সাথে জন্য তো পানটা মজা লাগে নাকি এই লঙ্কা স্বাদটা কোথা থেকে আসছে লবণ ক্লিয়ার এবার এবার কেন মুখের মধ্যে পান খাইলে বাড়তি কেন পানি এসে ভর্তি হয়ে যায় তোমার কেন লঙ্কা লাগে এই লঙ্কা স্বাদটার জন্য মানুষ এটা খায় লবণ আর পানি উৎপন্ন হয় ক্লিয়ার এবার আপনার স্টোমাকের মধ্যে আছে কি অ্যাসিড আছে না এমনিতেই তো অ্যাসিড আছে অ্যাসিডে ভর্তি যেমন ওনার স্টোমাকে কি এখন সারা রাত ধরে অ্যাসিড জমছে যেহেতু উনি পানি টানি খায় নাই পেয়ারা খাইছে আর অ্যাসিড জিনিস খাইছে আর অ্যাসিড আসছে ঠিক আছে তো ওনার স্টোমাকে এখন অ্যাসিড ভর্তি আছে এখন উনি দুই কাজ করতে পারে এক পানি খেয়ে এটাকে অ্যাসিডের ঘনত্বটা কমাতে দিতে পারে হ্যাঁ প্রবলেম হচ্ছে সরি আর দুই হচ্ছে কি করতে পারে দুই কি করতে পারে এই যে অ্যান্টাসিড খাইতে পারে অ্যান্টাসিড কি করবে ওনার স্টোমাকে অলরেডি অ্যাসিড জমা আছে না অ্যান্টাসিড দিয়ে ওখানে কি করবে অ্যান্টাসিড মানে কি সে ক্ষার ক্ষার সে গিয়ে ওই অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে কি করবে লবণ আর পানি তৈরি করবে মানে অ্যাসিডের যে ক্ষমতাটাকে সে লবণ আর পানিতে কনভার্ট করে নষ্ট করে দেবে এই লবণটা তখন আমার শরীরের জন্য উপকার হবে ঠিক আছে সো কেউ যখন ওষুধ পেটে নিয়ে আসবে যে মাত্র জলা ভাব শুরু হয়েছে তখন আমরা প্রাইমারি স্টেজে তাকে কি দিব অ্যান্টাসিড অ্যান্টাসিড কাটে না এটা কাটে অ্যান্টাসিড এই যে ক্লাসের নাম অ্যান্টাসিড দিব আমরা অ্যান্টাসিড নরমাল ওষুধ যেটা। হ্যাঁ এটা তো শেখ করার জন্য একটা বেস এইটাই আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম এটা তো আমরা খুশি খাই এটা কেমন ভাবে মডিফাই করা হয়েছে আগে কিন্তু চুষে করা এটা ছিল না ছিল আগে কিন্তু গিলে খেতাম কিন্তু এখন প্রযুক্তি আরো ডেভেলপ করে এটাকে আমরা মানে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটা আমরা কিভাবে শরীরে রিজলভ করাবো তাড়াতাড়ি এটা হ্যাঁ। তাড়াতাড়ি তো এটা হচ্ছে এইভাবে করা হয়েছে এখন যদি আপনি এমনি খান তাহলে এটা পাকস্থলীতে গিয়ে গলতে টাইম লাগবে কিন্তু আপনি যদি চুষে খান তাহলে আপনার এই 5 মিনিটের মধ্যেই সে অটোমেটিক্যালি চলে যাবে এমনি স্যার অনেক কার্যকরী না। হ্যাঁ হ্যাঁ যে কার্যকরী কিভাবে কার্যকরী বলতেছি তো আপনার আপনার ওই যে পাকস্থলীতে কি হবে লবণ হয়ে যাচ্ছে। পাকস্থলীতে অ্যাসিড এসে ভর্তি হয়ে আছে রাইট এখন আপনি অ্যান্টাসিড খাইলেন হ্যাঁ অ্যান্টাসিড মানে কি খান হ্যাঁ খাবে খাইলেন খাওয়ার পরে দেখবেন যে আপনি অ্যান্টাসিডের নিয়ে দেখবেন যে ওদের ওখানে এর লাস্টে হাইড্রোক্সাইড আছে OH আছে OH মানে হচ্ছে ক্ষার আর এই যেখানে দেখবেন এটা হচ্ছে অ্যাসিড তো হচ্ছে যে আপনার ওদের ওখানে গিয়ে দেখা যাচ্ছে কি সেটা আপনার এই করে ফেলছে অ্যাসিডটাকে লবণ আর পানিতে কনভার্ট করে দিচ্ছে এরপরে যদি দেখেন যে না তারপরে একটু চলাফেরা করতেছে তখন কি H2 রিসেপ্টর ব্লকার এই H2 রিসেপ্টর ব্লকারটা কি করতেছে এটা কি অ্যাসিডটাকে ধ্বংস করতেছে কি করতেছে শেষ কমাই দিচ্ছে অ্যাসিড উৎপাদন যেখান থেকে হচ্ছে মেইনটা বন্ধ করে দিচ্ছে। ফ্যাক্টরিটাকে বন্ধ করার চেষ্টা করতেছে ফ্যাক্টরি একটা মেশিন অফ করে দিচ্ছে ঠিক আছে প্রোডাকশন কমে যাচ্ছে আর থার্ড যদি দেখি যে না তাও অ্যাসিডের রেট হয় না তারপরে তখন আমরা কি দেবো ফ্যাক্টরি গেট বন্ধ হয়ে যাবে এখান থেকে অ্যাসিড বের হবে অ্যাসিড না হাইড্রোজেন আয়ন বের হবে বের না হলে আপনার এটা হবে না ঠিক আছে এখন তারপরে যদি এসে বলে যে না আমার আরো বেশি হচ্ছে তখন কি হবে আমি একটা পার্সোনাল আচ্ছা আমি একটু শেষ করে না আরো 10 মিনিট টাইম আছে লাস্টে তখন আপনারা দুইটা দিবেন একসাথে অ্যান্টাসিড দিবেন আর দুইটা পিপিআই দিবেন অ্যান্টাসিডের কাজ কি অ্যান্টাসিড কি করবে কারণ যে আপনার স্টোমাকের মধ্যে যে অ্যাসিডটা ছিল এটাকে নষ্ট করবে আর একসাথে পিপিআই দিবেন পিপিআই কি করবে দুই ঘন্টার জন্য সাপোর্ট দিবে 4-5 ঘন্টার জন্য সাপোর্ট দিবে যেন আপনার এই গেটটা বন্ধ থাকে যেটা ওইটা সিক্রেট কোডটা না Yes, দুটো একসাথে দেওয়া যাবে? লাস্ট স্টেজে যখন দেখবেন যে মানে অনেক এটা দিয়েও কাজ করতেছে না তখন এটা যখন কাজ করবে না তখন এখন বলেন তো এই দুইটাই কি একসাথে দিতে পারবেন কিনা পিপিআই অথবা H2 রিসেপ্টর না সারটা তো চিনি না চিনি না এটা দেওয়া কেউ যাবে যদি মনে করেন দুইটাই দেয় আমি অনেক ডাক্তারকে দিয়েছি একটা দুটো পেছি না অনেক এটা ডাক্তার দেওয়া যাবে তার প্রবলেম হবে। এবং দুইজন ডাক্তারের সাথে আমি নিজে পার্সোনালি তর্কের বিতর্কে বসছি আর কি। আচ্ছা এবার আসেন তো যে এই একটা মেনস্ট্রিম কেসে এই ফ্যাক্টরিটা লকডাউন করতে হবে, বন্ধ করতে হবে। ঠিক আছে সে কি করলো একবার ভিতরে গিয়ে এইটাও বন্ধ করলো এটাও বন্ধ করলো বাইরে দুটো বন্ধ করলো তাহলে কি লাভ আছে না না আপনার তো বাইরে গেটটা বন্ধ করলেই হচ্ছে এটা বন্ধ করা লাগতেছে না তো এখানে যে সিলগাটা করলো তালা খরচ করলো বেশি অতিরিক্ত তালা কেন অতিরিক্ত খরচ এটা করলেই হয়ে যাচ্ছে না সেম এই দুইটা কি কোথায় কাজ করতেছে পিপিআই আর H2 রিসেপ্টর কোথায় কাজ করতেছে
ওইটা তো আপনার একই জায়গায় কাজ করতেছে না, একই সেলে কাজ করতেছে না, একটা সেলের মধ্যে একই সেলে যেগুলো কাজ করবে একটা করলেই হবে, বাকি ওষুধটা আপনার শরীরের মধ্যে জমা থাকবে এবং সেটা আপনার ওইটা থেকে যাচ্ছে, ওইটা থেকে যাচ্ছে এবং স্টোর হয়ে যাবে ওষুধটা, কারণ ওটা কাজে লাগতেছে না, কাজে লাগতেছে। কাজে না লাগে ওষুধটা স্টোর হয়ে যাবে। ওইভাবে বেশি ওষুধ স্টোর হয়ে গেলে আপনার যে ইউরিনের মধ্যে পাথর হয় না, হ্যাঁ, এখান থেকে আমরা যে অতিরিক্ত ওষুধ খাই, ডাক্তার যে দেয় 10টা 20টা ওষুধ যে দেয় খাই খেতে থেকে দেখা যায় যে ম্যাক্সিমাম ওষুধ কাজ না করে একই সাইডের উপরে যখন একই ওষুধ দিয়ে কাজ করবে তখন সেটা হবে না। আপনারা ওই যে ড্রাগ নলেজ পড়াইছে, এর আগে যে পড়াইছে ড্রাগ নলেজ একদিন 23 নাম্বার কোশ্চেনটা পড়াইছে, একদিন তো তারপরে ওইখানে দেখেন ড্রাগ নলেজের 9 নাম্বার 8 নাম্বার পয়েন্টটা দেখেন যে ড্রাগ ইন্টারঅ্যাকশন। ড্রাগ নলেজ পড়ায়নি না, আচ্ছা এরপরে যে বললেন ড্রাগ নলেজটা পড়াবেন, এটা দরকার। 8 নম্বর পয়েন্টে কি ড্রাগ ইন্টারঅ্যাকশন মানে কি, তাড়াতাড়ি দেখেন টাইম নেই তো। ড্রাগ ইন্টারঅ্যাকশন 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট কি? হ্যাঁ, ড্রাগ ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে ড্রাগ ইন্টারঅ্যাকশন মানে কি, ড্রাগে ইন্টারঅ্যাকশন হবে, রাইট? দেখেন একই সাইডের উপরে আপনি কি করতেছেন, দুইটা ওষুধ কাজ করাচ্ছেন না, যদি পিপিআই ও দেন আর এইচ রিসেপ্টরও দেন তাহলে কি হবে, একই সাইডের উপরে দুইটা ওষুধ এসে কাজ করবে, এটা করা যাবে না, এটাই হচ্ছে ড্রাগ ইন্টারঅ্যাকশন, ঠিক আছে? একই সাইডের উপরে দুইটা ওষুধে কাজ করা যাবে বেসিক্যালি মনে করেন মেনস্ট্রুয়েশন এটা বন্ধ করলে এটা বন্ধ করলে লাভ হলো কোনো কিছু না, হলো না, সেক্ষেত্রে আপনাকে পিপিআই ইউজ করতে হবে। অনেক ডাক্তার দেখবেন পিপিআই আর রেস্টোরেশন একসাথে কম্বিনেশন ইউজ করে, তাহলে এই দুইটা ওষুধ বেশি ইউজের প্রবলেম, ব্যাস দুইটা ওষুধ বেশি, কিন্তু আসলে তারা কম্বিনেশন ইউজ করা উচিত ছিল অ্যান্টাসিডের সাথে পিপিআই। অ্যান্টাসিড করবে, অ্যান্টাসিড অন্যভাবে কাজ করবে, সে কি করবে, অ্যান্টাসিডের ফার্মাকোলজি আলাদা, সে কি করবে, সে আপনার এই অ্যাসিডটা নষ্ট করবে, এক্সট্রাসিডটাকে নষ্ট করবে, আর পিপিআই আপনার প্রোটোর পাম্পটা বন্ধ করে দেবে। ক্লিয়ার? খুব এবার আপনারা বুঝতে পারছেন যে কোন পেশেন্ট আসলে তাকে প্রথমে কি ওষুধ দিবেন, কোন দেবেন? প্রথমে যদি বলে যে নরমাল হইছে পেট জ্বলতেছে তো আমরা হালকা নরমাল দেবেন, তাহলে কি পেশেন্টও এবার আসেন, যেহেতু আমি মার্কেটিং এ আছি তো ওষুধ তো বানানো তো বললাম, ঠিক আছে? এবার বলি ওষুধটা বিক্রি যেন বেশি হয়, আপনার ওষুধ দোকান যেন বেশি চলে। প্রথমে যদি একটা পেশেন্ট আসে তাকে যদি প্রথমে আপনি একটা দামি ওষুধ ধরায় দেন, ওই পেশেন্ট কি আপনার কাছে আসতে চাইবে? জি না। প্রথমে কি করবেন যে অ্যান্টাসিড ধরায় দিবেন 1 টাকা দাম এবং সেটা কাজ করবে, তাহলে সে কি করবে আপনার কাছে